জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমার বন্ধু অমিত ওর এফে আছে, আমার সাথে একই জায়গায় পোস্টিং হয়েছে। আজকে আমরা ভাঙড়ে এসেছি, অলরেডি আমাদের 7-8 দিন কেটে গেছে। আর তোমার সাথে কিছু কথা শেয়ার করে, জাস্ট ভিডিওটা নর্মাল ভিডিও হবে, কোনো স্পেশাল কোনো টপিক নেই। নর্মালি যেমন ভিডিও ন্যাচারালি হয়। ও আমি একসাথে একই ব্যাচমেট, চাকরি একসাথেই পেয়েছি 2024 সালে মার্চে জয়েন করেছি আমরা। ও ট্রেনিং করেছে সালোয়ার টিটিসিতে করেছি, আমাদের পাশেই। আমি করেছি পিটিএসে। আমার সালোয়ার আগে বলেছিলাম যে মোট 3টে ব্যাটালিয়ান আছে, টিটিসি, এসটিসি আর পিটিএস। ও ঠিক আমার পাশে ব্যাটালিয়ানে, ওখানে স্ট্রেন্থ 200 ছিল। আর ওর কাছ থেকে ন্যাচারালি শুনবো হচ্ছে ও কীভাবে চাকরিটা পেলো, বা ওর ওর কেমন ছিল, জার্নিটা কেমন ছিল, ও কম বেশি বলবে। বল। আমার প্রথমত কোচিং লাইন আমি শুরু করি, আমার এইচএস শেষ হয় 2020 সালে। তারপর থেকে আমি পুলিশের একটা ইচ্ছে ছিল। আমি 2020 সালে প্রথম কোচিংয়ে ভর্তি হই। আমাদের পাশের গ্রামে একটা দাদার কাছে পড়া শুরু করি। আচ্ছা। তো সেখান থেকে পড়তে 2020 সালের ডাব্লিউপি যে ইটা বেরোলো কনস্টেবল বেরিয়েছিল, হ্যাঁ। সেটা আমি ফর্ম ফিল আপ করি, এবং ফর্ম ফিল আপ করার পর যথারীতি তার প্রিলিমিনারি এক্সাম হয়, এক্সামে পাস করি। তারপরে রান ছিল, সেই রানে আমি কমপ্লিট করতে পারিনি, মানে পাস করতে পারিনি। তোর কি মানে জীবনের ফার্স্ট এক্সাম কি ওইটাই? হ্যাঁ, আমার জীবনে ফার্স্ট এক্সাম আমি 2020 এইচএস দিয়েই তারপরে ওইটাই সুযোগ পেয়েছিলাম ফার্স্ট। দিয়ে ওইটাই আমি ডাব্লিউপি রানে ফেল করে যাই। তারপর থেকে মানে পড়ার সাথে সাথে রানেও একটু বেশি জোর দিই। মানে তোর এটা ফার্স্ট এক্সাম ছিল, বিশেষ করে এটা আমার এটা ফার্স্ট, যারা অনেকে জানে, আমার এটা ফার্স্ট এক্সাম ছিল 2022 সালে। ফার্স্ট টাইম মাঠে গেছিলাম। হ্যাঁ, তার আগে হয়তো এক্সাম দিয়েছি, মানে 2-1 এক্সাম দিয়েছি হয়তো, কিন্তু এইটাই পুলিশের ক্ষেত্রে ফার্স্ট এক্সাম ছিল আমার, মানে বয়স পাওয়ার ক্ষেত্রে। তোর ঠিক সেম। হ্যাঁ, আমার তুইও রানে ফেল, আমিও রানে ফেল ফার্স্ট এক্সামে। তুইও রানে ফেল? আমি ফার্স্ট রানে ফেল করেছিলাম। দিয়ে রানে ফেল করার পর দিয়ে গ্রামের তো কিছু লোকজন থাকে। আর তোর বাড়ি কোথায় আগে ফার্স্ট বল? আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ, কাটোয়ার নবদ্বীপের ওখানে নবদ্বীপ বাড়ি। আচ্ছা। দিয়ে ওখানে গ্রামের লোক এটা সেটা বলতো, উল্টো পাল্টা বলতো। মানে সেইগুলো চাকরি হওয়ার আগের মুহূর্তটা যেমন ন্যাচারালি হয়, মানে একটা ফেলিওর থাকলে লোকে অনেক রকমভাবেই, যারা হয়তো ওই লাইনে আছে অনেকে হয়তো ফেস করতে পারো যে মানুষজন কেমন টাইপের হতে পারে, কম বেশি সেই রকম। সবাই খারাপ বলছে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু একটা বাজে একটা কমেন্ট বা একটা নেগেটিভ কমেন্ট লোকে করবেই, তোমাকে ডিমোটিভ করবে। তাই বলে যদি ডিমোটিভ থাকো তাহলে হবে না। তা বল কাকে বলেছে? তারপরে গ্রামের লোক এটা ওটা বলতো, মানে ছোট দেখানোর চেষ্টা করতো, তবে সেগুলো কান দিইনি। তারপরে আরও ভালো করে পড়াশোনা করি, তার সাথে সাথে মাঠ প্র্যাকটিস করি। দিয়ে তারপরে কিছু সামনে এসএসসির এক্সাম এসেছিলো, কিন্তু আমার সেরকম এসএসসির দিকে আমার ইচ্ছে ছিল না। আমি পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু মাঠে ইচ্ছা ছিল মানে পুলিশের লাইনে যাওয়া, কম বেশি। আমি মানে এমনি এক্সাম দিয়েছিলাম, আমার মানে বেসিক নলেজগুলো এইগুলো, মানে এক্সামটা পার্টিকুলার বলতে গেলে শুধু মানে এক্সাম দেওয়া মানে চাকরি পেয়ে কথা। সেরকম কোনো কথা না। আমি সবাইকে একটা কথাই সবসময় বলি যে তুমি যাই এক্সাম দাও, মানে পুলিশের জন্য যে পুলিশের এক্সাম দেওয়ার কথা নেই, তুমি পুলিশ বাদে অনেক রকম যে পরীক্ষাগুলো বেরায়, প্রত্যেকটা এক্সাম ফর্ম ফিল আপ করো। পরীক্ষা হলে গেলে একটাই শিখতে পারবে যে বেসিক যে নলেজটা, পরীক্ষা হলে যে পরিবেশটা কেমন হতে পারে, মানে মানসিক চাপ এগুলো তুমি ফেস করতে পারবা। তুমি যখন বাড়িতে বসে এক্সাম দেবে আর পরীক্ষার সময় এক্সাম দেবে, পুরো একটা ডিফারেন্ট একটা জায়গা, কিন্তু পুরো পার্টিকুলার। তাই একসাথে অনেক মানুষ এক্সাম দেওয়ার জন্য যে একটা পরিবেশ দরকার। এক্সাম হলে না গেলে তুমি বুঝতে পারবে না। যদি তুমি ফার্স্ট টাইম যদি এক্সাম দিতে যাও হট করে, বা পুলিশ পরীক্ষা, তোমাদের ভালো প্রিপারেশন আছে, ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছ, ফার্স্ট টাইম গেলে কিন্তু তোমাদের একটা নার্ভাসনেস কাজ করবে, কম বেশি। তো ওইটা কাটানোর জন্য, ওইটা কাটানোর জন্য মেইনলি হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে এক্সাম দেওয়া উচিত। হ্যাঁ। তারপরে আমি সেই এসএসসি এক্সামগুলো দিই, এবং সেরকম আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমি দিতাম আমার নলেজ বাড়ানোর জন্য। তারপরে আমি ইচ্ছে ছিল আমার পুলিশ লাইনে। তারপরে 2022 সালে কলকাতা পুলিশে কনস্টেবল ভ্যাকান্সি বের হয়, সেটাই ফর্ম ফিল আপ করি, ভালো করে পড়াশোনা করি। এবং আমার আরেকটা বক্তব্য আছে, যখন 22 সালে ফর্ম ফিল আপ বেরালো, মানে তখন তোর কি মনে হয়েছিল? মানে চাকরি পাওয়ার সময় এই ভ্যাকান্সিও তো অনেকটা কম ছিল। মানে আমার যে কয়েক বন্ধু বান্ধব চাকরি পেয়েছে অলরেডি, আমি এখন পর্যন্ত কারো, খুব 2-1 এক্সেপশনাল বাদে কারো শুনলাম না যে মানে চাকরিটা পাবো, আমার একটা কনফিডেন্স ছিল। কারণ একটাই কারণ হচ্ছে ভ্যাকান্সিটা এতটাই কম ছিল যে আমিও প্রথমে যখন কমে চাকরি হবে। আমিও যখন প্রথম ফর্ম ফিল আপ করি, তখন আমাদের ছেলেদের ভ্যাকান্সি ছিল 1410, আর মেয়েদের 856 এরকম ভ্যাকান্সি। তার মধ্যে জেনারেল ছিল, তার মধ্যে কাস্টের একটা ব্যাপার ছিল। এবার তখন আমি ফর্ম ফিল আপ করার পর ভাবছিলাম যে 1410টা ভ্যাকান্সি, তার মধ্যে পাবো না। এর আগে 8000 ভ্যাকান্সি বেরিয়েছিল, তখন পাইনি। এটা কিভাবে হবে? তো কলকাতা পুলিশ পাটা এমনি হাই যায়। এমনি হাই যায়। তো সেইগুলো ভাবছিলাম। তারপরে আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। পড়াশোনা করতে করতে
6 মাস করার পরে মানে ভালো করে পড়াশোনার পর প্র্যাকটিস সেট দিতাম। তো সেটা ভালোই নাম্বার উঠতো। প্রথম আমার 60, 65, গড়ে 60, 62 এরকম নাম্বার ভালো উঠতো। এভারেজ নাম্বার ছিল। হ্যাঁ, অ্যাভারেজ একটা নাম্বার ছিল, আমি মনে সাহস পেয়েছিলাম। তো আস্তে আস্তে আরও পড়াশোনাটা আরও জোরদার করি। তো তারপরে মানে কলকাতা পুলিশ পিলির আগে আমার মোটামুটি সেই নাম্বারটা 80, 85 এরকম আমার নাম্বারটা উঠে গেছিলো। তোর এমনি নাম্বার কত ছিল পিলিতে? আমার কলকাতা পুলিশ পিলিতে নাম্বার ছিল 82। 82, হ্যাঁ। হিউজ। তখন আমি এরকম একটা সাহস পেয়েছিলাম প্র্যাকটিস সেট দিয়ে। তো আমি প্রিলিমিনারি এক্সাম পাস করি। তারপরে মাঠে একটু জোর দিই, কারণ মাঠে আমি একটু সত্যি বলতে গেলে একটু উইক ছিলাম। তো আমি তারপরে মাঠে ভালো প্র্যাকটিস করতাম, সকালে বিকেলে দুবারই যেতাম, রান করতাম। দিয়ে মাঠেও আমি পাস করে গেলাম। ফিজিক্যালে আমার 6 মিনিট 19 সেকেন্ডের মতো আমার টাইম লেগেছিলো। তো মাঠ ছিল কোন জায়গায়? আমার মাঠ ব্যারাকপুরের মাঠটা সত্যি খুব ভালো মাঠ ছিল। ভালো মাঠ, যারা মাঠে গেছে অবশ্যই জানো, ব্যারাকপুরের মাঠ ভালো ছিল। মাঠ। তো আমি মাঠে পাস করি। মাঠে পাস করার পর আমার পড়াশোনা আর একটু মানে বাড়াতে হবে, ইমপ্রুভ করার জন্য আমি আরও ভালো, আমার সত্যি কথা বলতে আমার যে টিউশন টিচার ছিল, আমার দাদা ছিল, সত্যি আমার খুব হেল্প করেছিল। দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে 2 স্টেশন দূরে, আমাদের জন্য ঘর ভাড়াও করে দিয়েছিল। মোট আমরা 4-5 জন ছিলাম, আমাদের জন্য একটা ঘর ভাড়া করে দিয়েছিল পড়াশোনার জন্য। দিয়ে ওখানে থাকতাম, পড়তাম, ওখানেই খেতাম। যেহেতু তোর ধর তুই কি বলবো, তোর মাঠের পর যেহেতু 1 মাস টাইম ছিল, একটা মাস তুই কিভাবে স্ট্রাগল করেছিস, মানে পড়াশোনা কিভাবে করেছিস? 1 মাস আমি বাড়িতে ছিলাম না, আমি ওই দাদার ওখানে ছিলাম মানে। হ্যাঁ, পুরো 1 মাস ওখানে ছিলাম। আচ্ছা। ওখানে থেকেই পড়াশোনা করতাম, ওখানেই সব কিছু ছিল, মানে ওখান থেকে আমরা আর বেরোতাম না, ওই ঘরের ভেতরে আমরা পড়তাম। মানে একটা মাস তুই ঘরের মধ্যে কমপ্লিট ছিলিস, তারপর বাড়ি ছেড়ে অন্য জায়গায় পড়াশোনার জন্য শুধু? হ্যাঁ, ওইখানে ছিলাম। ওখানে থেকে দিন রাত সব সময় পড়া, মানে বেশিরভাগ সময়। তো মেন্সের আগে যে এক্সামে যে মক টেস্ট অবশ্যই দিতিস? হ্যাঁ, মক টেস্ট দিতাম। আর মক টেস্টের নাম্বার কেমন আসতো মেন্সের আগে? আমাদের মেন্স 85-তে হয়েছিল। 10টা ইংলিশ ছিল। আমি সত্যি কথা বলতে আমি ইংলিশ একদমই জানি না। আচ্ছা। একদমই আমি ইংলিশ জানি না। আমি 75-এ সবসময় এক্সাম দিতাম। 75-এর মধ্যে আমার নাম্বার থাকতো ওই 62 থেকে 65-র মধ্যে। মানে তোর অঙ্ক জিআই জিকে বেস তাহলে? হ্যাঁ, আমার 3টেই, মানে আমি ইংলিশ যেহেতু জানি না, আমি সবসময় আগে মনে আমি করে নিয়েছিলাম যে আমি ইংলিশ যেহেতু আমি করবো না, তাহলে আমার 3টের মধ্যে আমাকে একদম বিশাল নাম্বার তুলতে হবে চাকরি পেতে গেলে। তো আমি সবসময় 75-এ পরীক্ষা দিতাম। আমার ওই প্র্যাকটিস সেটের গড়ে নাম্বার ওই 62, 65, 67 এরকম নাম্বার থাকতো। 75-এর মধ্যে আমি পরীক্ষা দিতাম। এরকমভাবে প্র্যাকটিস সেট করতাম। অনেকে কমেন্ট করেছিল যে অনেকে ইংলিশ উইক থাকে, অনেকে মানে 10 নাম্বার ইংলিশ যেহেতু আগে যেহেতু এটা 25 নাম্বার ছিল, এখন যদি 25 নাম্বার ইংলিশ থাকতো অনেকে কিন্তু নাম্বারটা কমে যেত অনেকটা। হ্যাঁ, অনেকটা কমে যেত। এবার অনেকে ইংলিশ অনেক পারো না, কিন্তু ইংলিশটা কিন্তু অ্যাভারেজ 5-6 ইংলিশে যদি পাওয়া যেতে পারে, ওদিকে 60 তোলা যায়, মানে একটা ভালো পরিমাণ নাম্বার। হ্যাঁ, ভালো নাম্বার মানে 65। যারা ইংলিশ মোটামুটি পারো, আমি তাদের বলবো যে ইংলিশটার পেছনে একটু ফোকাস করো। ইংলিশে 10-10-এর মধ্যে যদি 5-6 তুমি পেয়ে যাও, আর তাহলে তোমার একটা ভালো নাম্বার চলে আসবে। আর একটা সময়ের পরে তুমি ধরো 55 বা 50 পাচ্ছ, বা তুমি যখন 60 নাম্বার তুলবে না, 60-এর পর যখন 1 নাম্বার তুলবে না, 1 নাম্বার কিন্তু 1000 2000 ছেলে পিছনে ফেলে দেবে। অনেক নাম্বার, একটা নাম্বার মানে অনেক ছেলে তুমি আগিয়ে যাবে, অনেক ছেলে একটা নাম্বারের পর। এটা 50-55 পর যখন 1 নাম্বার করে প্রত্যেকটা সেটে বাড়বে, প্রত্যেকটা নাম্বারে একটা প্রচুর পরিমাণ একটা নাম্বার কভার হয়ে যাবে। আর আমি প্রথম থেকে আমি ইংরাজি পারতাম না বলে আমি ইংরাজিটা মানে অতটা জোর দিইনি। বাদ বাকি সাবজেক্টগুলো আমি জোর দিয়েছিলাম। আমার গড়ে 25-এর মধ্যে 3টে সাবজেক্ট ছিল 25 করে, অঙ্ক, জিকে আর জিআই। আমি ওইগুলোই ভেবেছিলাম আমি 22-23 করে আমাকে নাম্বার তুলতে হবে। এবার আমার 22-23 করে নাম্বার উঠেও ছিল। তো মেন্স থেকে নাম্বার কেমন ছিল? আমার মেন্সের নাম্বার ছিল, আমি 62টা মানে অ্যাটেম্প করেছিলাম 70টা। আচ্ছা। 62টা ঠিক হয়েছে আর 8টা ভুল হয়েছে। 60 নাম্বার আমার র নাম্বার 60 ছিল। ওখানে ইংলিশ বাদ দিই? ইংলিশ বাদ দিই। মানে তুই ওখানে এখান থেকে 75 দিয়েছিলাম, আমি 70টা অ্যাটেম্প করেছিলাম। বাহ, সেই তুলনায় তো কিন্তু এটা ভালোই আছে, মানে কি বলবো, ভুল পরিমাণ কম থাকে অনেকটাই। হ্যাঁ, ভুলের পরিমাণটা মানে আমার পড়তে পড়তে এমন একটা হয়ে গেছিলো। আর প্র্যাকটিস সেট যখন পরীক্ষার আগে তোমরা একটু বেশি করে প্র্যাকটিস সেট দেবা। প্র্যাকটিস সেট দিলে কী হবে, টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায়, আর তুমি মানে একটা মনে একটা সাহস চলে আসে যে আমি এত নাম্বার আমি পেয়ে যেতে পারি। আর সবাই একটা তুই যখন ধর বাড়িতে এক্সাম দিস তখন টাইম কি 60 মিনিট? হ্যাঁ, আমি 60 মিনিটে দিতাম। কমে দিস কোনো সময়? আমি মোটামুটি আমি টাইম করে দিতাম, চালু করে দিতাম, দিয়ে আমি পরীক্ষা দিতাম। আমার ওই মোটামুটি 3 মিনিট 5 মিনিট আগে আমার হয়ে যেত, তাই তো? 75-এ পরীক্ষা দিতাম যেহেতু। হ্যাঁ, বুঝতে পেরেছি। কম বেশি এক্সাম দিলে অনেকটা ইমপ্রুভ করা সম্ভব। আর এক্সামের আগে বিশেষ করে প্র্যাকটিস সেটটা ভালো দেওয়া উচিত, ভালো করে দেওয়া উচিত। আর তুই কি প্র্যাকটিস ফলো করতিস?
আমার কাছে ছিল লীলা রয়ের একটা প্র্যাকটিস সেট ছিল, হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের ওখানে কালনায় একটা কোচিং সেন্টার আছে, হ্যাঁ ওখানে একটা দাদার একটা প্র্যাকটিস সেট ছিল, হ্যাঁ। ওই প্র্যাকটিস সেটটা আমি দিতাম। আর তুই ভিডিও ফার্স্টে বলেছিলি যে চাকরি পাওয়ার আগে অনেকের লোক অনেক কথা বলেছে, হ্যাঁ, আর চাকরি পাওয়ার ঠিক পরের মুহূর্তটা কেমন ছিল? চাকরি পাওয়ার যখন পরের মুহূর্তে হচ্ছে হ্যাঁ। সেই মানুষগুলোই, হ্যাঁ। মানে আমার সাথে যারা একটু খারাপ ব্যবহার করেছে, হুম, আমার মানে পেছন দিকে উল্টোপাল্টা কথা বলেছে, হুম। মানে আমি অন্যের মুখ দিয়ে শুনেছি, কিন্তু তারাই তখন মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, আমাকে মানে ভালো বলছে, মানে মানে তুই একটা- সেটাকে পারবি না, হ্যাঁ হ্যাঁ, তুই সব তুই সব পারবি, এইরকম একটা ব্যাপার। মানুষজন এরকমই থাকে, মানে যতক্ষণ না তুমি একটা, বিশেষ করে ছেলে হও বা মেয়ে হও, যেই ভিডিওটা দেখছো, আমার প্রত্যেকে আমার দিদি ভাই বোন সব ভিডিও দেখো কম বেশি, মানে সফলতার পর মানুষের আগের মুহূর্ত পরের মুহূর্ত এটা নিজে তো পাল্টে যাবে, মানে নিজে একটা ভালো অ্যাচিভ করবে, কিন্তু মানুষজনের যে কথাবার্তার থ্রো ওটা আকাশ পাতাল হয়ে যাবে, 0 থেকে 100 হয়ে যাবে একটা ব্যাপার। হ্যাঁ সেইরকম। সবসময় বলবে লোকের কথা কাউকে কান দেবে না, লোকে কে কী বলছে না বলছে, সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকবে, যাতে তোমার যতক্ষণ না সফলতা পূর্ণ হচ্ছে, তোমার যে গোলটা অ্যাচিভ না হচ্ছে ততক্ষণ তোমার যতইবার ফেল না করলে কেউ কোনো পাস করতে পারবে না, এখন যতবার ফেল করবে ততবার শিখতে হবে। হ্যাঁ সেটাই, মানে যে যত ফেল করবে তার থেকে ভেতরে বেশি- তার মানে একটা শেখার পরিমাণ হচ্ছে বেশি থাকে, বেশি থাকবে, আবার সে যখন চাকরিটা পাবে তার আনন্দটা যে প্রথমবারে দ্বিগুণ হয়ে পাবে যাবে। তার থেকে দ্বিগুণ হয়ে যাবে। মানে যে ফেল করার পর যে সফলতা, যে একটা সুন্দর গন্ধ, হ্যাঁ, সেটা হ্যাঁ। সে পাবে না। সে পাবে। শেষ ভিডিও লাস্টে দিয়ে কিছু বলতে চাস? হ্যাঁ, আমি এটাই বলতে চাই, যারা নতুন অ্যাসপিরিয়েন্ট, যারা নতুন শিখছে বা যারা অনেক দিন করছে, তাদের জন্য আমি এটাই বলতে চাই যে তোমরা কোনো সময় মানে মনের জোর কমিও না, সব সময় পড়া চালিয়ে যাও। হুম। পাড়ার দেখো সবাই পেছন তোমাকে টানবেই, তুমি যেটা ভালো করবা পাড়ার লোকে সেটা খারাপ বলবে, হুম। পাড়ার লোকে যেটা খারাপ বলবে তার মানে তুমি সেটা ভালো করছো। তো তুমি সব সময় লোকের কথা কান দেবে না, পড়তে থাকো। আর এটাই বলবো, এখন তোমরা দেখো এখন পড়াশোনা করছো, কম বেশি ফেল করবে বা মাঠে বারবার বাদ যাবে, এক্সামে বারবার ফেল করবে, তাই বলে কোনো সময় যে মানুষ হিসেবে দুর্বল, হয়তো অনেক সময় হয় যে একদম কাছে গিয়ে চলে আসলে যে পয়েন্টের জন্য, অনেকে বলো যে পয়েন্টের জন্য ফেল করছো বা মাঠে কিছু 1-2 সেকেন্ডের জন্য ফেল করছো, ফেল মানে ফেল, তাই বলে ওইটাকে নিয়ে কোনো প্রবলেম হবে না, ওটাকে ওভারকাম করে পরবর্তী যেন ওই ভুলটা যেন কোনো সময় না হয়, তা ওই উপরে জোর দিতে হবে। তুমি প্রত্যেকবার পড়াশোনায় ফেল করো বা কোনো জায়গায় লাইনে বাদ যাচ্ছ নাম্বারে, তখন তোমার সেটা ফোকাস করতে হবে, বা তুমি যদি মাঠে বাদ যাও মাঠটা ভালো করে ফোকাস করতে হবে। তাই পুলিশের লাইনে বিশেষ করে মাঠ আর এক্সাম, ইন্টারভিউ তো মানে এমন, আমি আগে বলেছি যে তুই যদি মেন্সে ঠিকমতো নাম্বার তোলো, ইন্টারভিউতে নাম্বার অত গেইন করে না, তুই কম বেশি নাম্বার তুলে রাখো ইন্টারভিউর আগে মেন্সে, হ্যাঁ তখন তোমার ইন্টারভিউ 5 দিক 4 দিক 2 দিক কোনো ম্যাটার করবে না। আমার যেরকম আমি 60 পেয়েছিলাম, হুম। আমার একটা মনে জোর ছিল যে আমি যে ইন্টারভিউতে যাই পাই আমি চাকরি পেয়ে পেয়ে যাবো। যাবো। আমি এসসি ক্যাটাগরি ছিলাম, আমার 62.67 কাটা পেয়েছিল, তো আমি সেরকম করিনি, কিন্তু ইন্টারভিউতে মোটামুটি ভালো নাম্বার দিয়েছিল, আমাকে 11.83 মতো নাম্বার দিয়েছিল তাহলে ওখানে interview তে। জেনারেল নাম্বার উঠে গেছে আমি জেনারেলে চাকরি পেয়ে গেছি। বুঝে গেছে। আর লাস্টের একটা কথাই বলবো, কোনো সময় মন ভাঙবে না, যাই কিছু হয়ে যাক, সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকবে। চলো ভিডিও এই পর্যন্ত থাক। জয় হিন্দ। জয় হিন্দ।